এভাবে বলা যেতে পারে, তাই না? ব্রড অর্থে, ঠিক আছে। এখন মেইন সমস্যাটা হচ্ছে এখানে বলছে যে ডিফাইনিং পজিশন ডিফিকাল্ট বলছে, কিন্তু রাইটার বলছে ইম্পসিবল। সালমান বলছে পজিশনকে ডিফাইন করা ইম্পসিবল, কারণ এই বিভিন্ন আইন ব্যবস্থায় দখলের ব্যাপারে বিভিন্ন রকম কথা বলা আছে, কেমন? এটা এই জন্যই ডিফিকাল্ট বলছে যে এটা লয়ের মতো বা রুলসের মতো, এটা ডিফাইন করলে একটা জিনিস দিয়ে তুমি ডিফাইন করছো, আরেকটা প্রশ্ন আসে, আরেকটা প্রশ্নের ওইটার আনসার দিচ্ছ, আরেকটা প্রশ্ন আসে, এরকম। এবং বিভিন্ন আইন ব্যবস্থায় পজিশনের সংজ্ঞা কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয়। আর বিশেষ করে যেহেতু এটা পিওরলি লিগ্যাল কনসেপ্ট না, ওনারশিপ কিন্তু পিওরলি লিগ্যাল কনসেপ্ট। ওনারশিপকে আমরা রাইটের রেফারেন্সে সংজ্ঞায়িত করতে পারি, কিন্তু পজেশনের সাথে আসলে ওই রকম কোনো কোরিলেটিভ টার্ম নাই। ইত্যাদি বিভিন্ন কারণে মানে পজেশনকে সংজ্ঞায়িত করা খুবই কঠিন। এই জন্য পরবর্তীতে আরও অনেক ধরনের কথা আছে। প্রথম 3-4 পৃষ্ঠা স্যালমনের বইয়ে যদি পড়ো, এই পেশালটা উনি করছে যে কেন পজেশনকে সংজ্ঞায়িত করা কঠিন। মানে অন্যান্য যেসব কনসেপ্ট আছে, রাইট বলো, ডিউটি বলো, অব্লিগেশন বলো, টাইটেল বলো, অর্থাৎ জুরিসপ্রুডেন্সের অন্যান্য যেসব কনসেপ্টের কথা বলা হয়েছে, কোনোটার ব্যাপারে স্যালমন এই কনক্লুশনে আসে নাই যে এটাকে সংজ্ঞায়িত করা ইম্পসিবল। শুধুমাত্র ওই যে প্রথম দিকে লকে সংজ্ঞায়িত করা পুরোপুরি ইম্পসিবল বলছে, মানে যে যেভাবে দেখে, রিয়ালিস্ট একভাবে দেখে সে ওইভাবে সংজ্ঞায়িত তাকে করে, পজিটিভিস্ট একভাবে দেখে সে ওইভাবে সংজ্ঞায়িত করে, একজনের সাথে আরেকজনের সংজ্ঞার কোনো মিল। তাহলে বলছে যে সংজ্ঞার মানে ইউটিলিটিটা কি? যদি এক একজন এক একভাবে একটা জিনিসকে সংজ্ঞায়িতই করতে পারে, টেবিলকে তো আমি একভাবেই সংজ্ঞায়িত করব, দ্বিতীয় ভিন্ন কোনো উপায় নেই। চেয়ারকে আমি একভাবেই সংজ্ঞায়িত করব, দ্বিতীয় ভিন্ন কোনো উপায় নেই। রাইটকে আমি সঠিকভাবেই সংজ্ঞায়িত করতে পারবো, কিন্তু লকে তুমি সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারবে না। তেমনিভাবে পজেশনকে বলা হচ্ছে যে কিন্তু আমরা যতই সংজ্ঞায়িত করতে না পারি, সবাই আমরা বুঝি যে পজেশনকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে, পজেশনকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে। যখন আমি পজেশনকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে বলছি, তখন ইট ইনক্লুডস বোথ লিগ্যাল অ্যান্ড ইলিগ্যাল পজেশন, লিগ্যাল অ্যান্ড ইলিগ্যাল পজেশন। কারণ পজেশন যার আছে তার মালিকানা নাও থাকতে পারে, কিন্তু আমি বলছি যে পজেশনকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে, পজেশনকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে। মানে এমনকি কেউ যদি ইলিগ্যালিও কোনো জিনিসের পজেশনে থাকে, তোমার কোনো জিনিস হারিয়ে গেছে বা চুরি হয়েছে, তুমি কারো কাছে পাচ্ছ, ওখানে কি টানাটানি করবা? এটা না করার জন্য পজেশনকে এই জন্য প্রোটেক্ট করার প্রয়োজন আছে, কারণ আইন যাতে তুমি নিজের হাতে তুলে না নাও। আগে এটা কোর্টকে ডিটারমাইন করতে দাও আসলে জিনিসটা কি এবং কিভাবে। অন্তত পক্ষে ইংলিশ লয়ের প্রথম দিকের পজিশন এটা ছিল যে কারো যদি পজেশন চলে যায়, তখন পজেশন উদ্ধার করার জন্য তাকে মামলা করতে হবে, তাকে ডাইরেক্ট নিজে গিয়ে অ্যাকশন করা যাবে না। কিন্তু এখন লটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এখন কারো কাছে তোমার চুরি হওয়া জিনিস পেলে জোর করে নিয়ে ফেলা যাবে এবং তাকে ডাইরেক্ট পুলিশের কাছে নিয়ে চলে যাওয়া যাবে, অর্থাৎ আইন নিজের হাতে অনেকটা তুলে নেওয়া যাবে। তাহলে পজেশন যেহেতু একটা মানুষের সাথে সবচেয়ে ক্লোজলি রিলেটেড, কারণ আমার এই মুহূর্তে পজেশনে আছে, আমার অন্য খাতাগুলো কিন্তু বাড়িতে আছে, তাইলে এটার কেউ যদি এটার দাবি করে আমার দিকে আসে, অনেকটা সে আমাকে অ্যাটাক করছে। সেজন্য যেহেতু এটার সাথে একজন মানুষের বেসিক রিলেশন থাকে সবসময়, পজেশনে যে জিনিসটা থাকে, সেজন্য সেটাকে ল প্রোটেক্ট করতে চায়, এমনকি যখন এটা ইলিগ্যালও হয়। বুঝা গেছে? এগুলো বিভিন্ন বলে, যেমন ও বলছে কেন সংজ্ঞায়িত করা কঠিন। কারো কাছে একটা এনভেলপ পাওয়া গেছে, এখন এনভেলপের ভিতরে কি আছে সে বলছে সেটা আমি জানি না, সেটা আমি
জানি না। এখন তাকে তার ওই এনভেলপের ভিতরে যদি কোনো ইলিগাল সাবস্টেন্স পাওয়া যায়, তাকে সেটার জন্য ক্রিমিনাল এস্টাবলিশ করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। কারো গরুর পাল, এই যে সামনে কোরবানি আসতেছে, গরুর পাল নিয়ে যাচ্ছে, ওইখানে আরেকজনের 3টা গরু আছে, তাকে এই জিনিসটার জন্য চোর হিসেবে সাব্যস্ত করা যাবে কিনা। এই দুইটা জিনিস তোমাদের কেমন মনে হচ্ছে? একই জিনিস মনে হচ্ছে না? আমার কাছে এনভেলপ পাওয়া গেছে, এনভেলপের মধ্যে ইয়াবা পাওয়া গেছে, এটা। আবার আমি গরুর পাল নিয়ে যাচ্ছি, ওইখানে আরেকজনের, আমার 20টা আছে, আরেকজনের 3টা সহ চলে গেছে। কোর্টের রায়ে এই এনভেলপ পাওয়া যাওয়ার ব্যাপারটাতে ওকে দোষী সাব্যস্ত করে নাই, গরু পাওয়া যাওয়ার ব্যাপারটাতে দোষী সাব্যস্ত করেছে। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল বিভিন্ন আইন ব্যবস্থায় এই দখলের বিষয়টাকে ভিন্ন ভিন্নভাবে প্রোটেকশন দিয়েছে। কোনো আইনে যেটা পজেশন হওয়ার কথা সেটাকে পজেশন হিসেবে ধরে নেয়নি, আবার কোনো দেশে যেটা পজেশন হওয়ার কথা না সেটাকে পজেশন হিসেবে ধরে নিয়েছে। বোঝা গেছে? অর্থাৎ কোনো জায়গায় পজেশনকে ওভার প্রোটেকশন দিয়েছে, আবার কোনো জায়গায় আন্ডার প্রোটেকশন দিয়েছে। কোনো জায়গায় পজেশন না বলে কাস্টডি বলেছে, মানে পজেশনের চেয়ে কম, অথচ সেটা এই তোমার যেমন কেউ কারো কাছ থেকে কোনো কিছু ধার নিয়েছে, কি নিয়েছে? ধার নিয়েছে। রোমান ল সেটাকে বলছে যে এটা একটা কাস্টডি, এটা পজেশন না। কারো কাছ থেকে কেউ যদি কোনো কিছু ধার নেয়, আমরা কি বলবো সাধারণত? ও এটার পজেশন আছে, ফর দ্য টাইম বিং সে ওইটার পজেশনে আছে। কিন্তু রোমান ল বলে না, পুরোপুরি পজেশন, সে তো ধার নিয়েছে অল্প সময়ের জন্য, সে কাস্টডিতে আছে, তার মানে লেস দেন পজেশন। আবার কোনো জায়গায় কনস্ট্রাকটিভ পজেশন বলে আসলে পজেশনে নাই, কিন্তু আইন ধরে নিয়েছে সে আসলে পজেশনে আছে, তার মানে এখানে ওভার প্রোটেকশন দিচ্ছে। সুতরাং পজেশনের ব্যাপারটা একটু জটিল, তবে কিছু গাইডলাইন আছে। মনে রাখতে হবে পজেশন ইজ মোস্টলি অ্যাবাউট দ্য ফ্যাক্ট অফ পজেশন, যেখানে ওনারশিপ হচ্ছে ইটস অ্যাবাউট দ্য লিগ্যাল কি বলবো, ওনারশিপ হচ্ছে যে তার জুরাল পজিশনটা, তার মানে ডিজুরে পজিশনটা, কি পজিশন? ডিজুরে। আর পজিশন হচ্ছে ডিফেক্টিভ, ঠিক আছে? পজিশন ইজ অ্যাবাউট দ্য ফ্যাক্ট অফ পজিশন, আর ওনারশিপ ইজ অ্যাবাউট দ্য লিগ্যাল পজিশন অফ ওনারশিপ। বুঝা গেছে? এই জন্য ওনারশিপে অনেকগুলো বান্ডিল অফ রাইট থাকে না, আর পজেশন ওই বান্ডিল অফ রাইটের একটা কম্পোনেন্ট মাত্র, তাই না? এখন এই ঘটনাটা কখন সাব্যস্ত হবে যে পজেশন কেউ পজেশনে আছে? সালমান বলছে দুইটা জিনিস দেখতে হবে। নাম্বার 1, ফিজিক্যাল কন্ট্রোল। কেউ পজেশনে আছে কিনা সেটা নির্ধারণ হবে কিসের উপর? ফিজিক্যাল কন্ট্রোল আছে কিনা, ফিজিক্যাল কন্ট্রোল আছে কিনা। তাহলে ফিজিক্যাল কন্ট্রোল, যেমন তোমার গরু অথবা তোমার একটা পোষা বিড়াল, খরগোশ, ওটা যদি তুমি পকেটে নিয়ে ঘুরো, কিন্তু তোমার পজেশনে আছে কিনা? আছে। আর তোমার শার্ট, তোমার কোট, এটা তো তোমার গায়ে থাকে, তাই না? যত ছোট জিনিস তত ইমিডিয়েট থাকতে হবে, তখন বলা যাবে এটা আমার পজেশনে আছে। বুঝা গেছে? আর যত বেয়ারা জিনিস, যেমন ওয়াইল্ড অ্যানিমেল, এটাকে কেজে রাখলেই তোমার পজেশন আছে ধরে নেওয়া হবে, এটা তোমার পকেটে নিয়ে ঘুরতে হবে না। আবার তোমার একটা শিপ আছে, ওইটা কুলে থাকতে হবে না, ওইটা নদীতে থাকলেও তোমার পজেশনে আচ্ছা। তার মানে যত বড় জিনিস, আর কতগুলো জিনিস আছে যেটা ইন থিওরি তোমার পজেশনে আছে, এটা ল ওইভাবে এজিউম করতে পারে, কিন্তু ইন প্র্যাকটিস সেগুলো কখনো পজেশনে থাকে বলে ধরে নেওয়া হয় না। যেমন
সূর্য, চন্দ্র, স্টার। অর্থাৎ এটা বলতে খুব খারাপ শোনায় যে আমি বৃহস্পতির মালিক বা এরকম, মানে এটা আমার পজিশনে আছে। কিন্তু জ্যোতিষী যে আছে, জ্যোতিষী যে তাবিজ দেয়, সে বলছে যে স্টারগুলো অ্যালাইন হবে, আমি এটাকে এরকম করে দিছি, এটা আমার দখলে আছে এই মুহূর্তে, সুতরাং তুমি এভাবে চললে। অর্থাৎ পজেশন, ফিজিক্যাল কন্ট্রোল, যত ছোট জিনিস তত ইমিডিয়েট ফিজিক্যাল কন্ট্রোল, এর চেয়ে যত বড় এক পর্যায়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পজেশনের সাবজেক্ট ম্যাটার হতে পারে না। চন্দ্র, সূর্য, স্টার এগুলো পজেশনের সাবজেক্ট ম্যাটার হতে পারে না। আবার এক সময় যেগুলো পজেশনের সাবজেক্ট ম্যাটার ছিল, এখন সেগুলো পজেশনের সাবজেক্ট ম্যাটার, যেমন স্লেভারি, স্লেভস এক সময় মানুষের পজেশনে ছিল, কিন্তু এখন সেগুলোকে সাবজেক্ট ম্যাটার ধরা হয় না। তাহলে একটা হচ্ছে কি ফিজিক্যাল কন্ট্রোল, আর দুই নম্বর হচ্ছে এক্সক্লুডিং আদার্স, নন ইন্টারফিয়ারেন্স বাই আদার্স। কেমন? তোমার অন্যদেরকে এক্সক্লুড করার মানসিকতা থাকতে হবে। তুমি ফিজিক্যাল কন্ট্রোলে আছো, কিন্তু যে কোনো সময় আরেকজন নিয়ে যাচ্ছে, তুমি কিছু বলতেছই না, তাইলে তোমার পজিশনে নাই। আসলে তোমার পজিশনে থাকতে হলে এই দুইটা এলিমেন্টই লাগবে। কি কি? ফিজিক্যাল কন্ট্রোল এবং আরেকজনকে এক্সক্লুড করার এবিলিটি অফ এক্সক্লুডিং আদার্স। কেমন? এখন এক্সক্লুডিং আদার্স, এটা যে সবসময় জোর করে তুমি অন্যদেরকে এক্সক্লুড করবা তা কিন্তু না। তুমি জিনিসটা লুকাইয়া রাখতে পারো। এই লুকাইয়া রাখাটাই বুঝাবে যে তুমি আসলে অন্যদেরকে এক্সক্লুড করতে চাও। অথবা তোমার প্রভাব প্রতিপত্তি এমন যে কেউ ভয়ে তোমার জিনিসে হাত দিবে, তোমার জিনিসের দিকে তাকাবেও না। এইটাও অন্যদেরকে এক্সক্লুড করার একটা পদ্ধতি। অর্থাৎ তোমার শেয়ার পাওয়ার দিয়ে তুমি অন্যদেরকে এক্সক্লুড করতে পারো। জিনিসটা নিজে লুকাইয়া রাখে তুমি অন্যদেরকে এক্সক্লুড করতে পারো। অথবা তুমি এক্সক্লুড করতে পারো তোমার নেইবারদের উপর তোমার বিশ্বাস এমন যে সে আসলে এতই জেন্টলম্যান যে সে তোমার জিনিসে হাত দিবে না। সেক্ষেত্রে তোমার কোনো কিছু এক্সারসাইজ করতে হচ্ছে না, তোমার ট্রাস্ট আছে। তোমার না আশেপাশের নাগরিকদের উপর, সিটিজেনদের উপর তোমার একটা বিশ্বাস আছে যে তারা কোনো ধরনের ইন্টারফিয়ার করবে না। অথবা আইন ব্যবস্থা এত ভালো, পেনাল ল এত ভালো, ক্রিমিনাল ল এত ভালো যে তোমার বিশ্বাস আছে এটাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে। যেভাবেই হোক না কেন তোমাকে অন্যকে এক্সক্লুড করতে হবে। তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল আর একটা হচ্ছে এক্সক্লুডিং আদার্স। এখন থিওরিটিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হচ্ছে ফিজিক্যাল কন্ট্রোল। কারণ কখনো কখনো অন্যদেরকে এক্সক্লুড করার প্রয়োজন নেই। অন্তত আদিম যুগে, অতীতে একটা আইল্যান্ডে তুমি মাছ ধরতেছো, এখানে ওই আইল্যান্ডে কেউই নেই, তুমি কাউকে এক্সক্লুড করার মানসিকতা থাকতেই হবে না, জাস্ট ফিজিক্যাল কন্ট্রোল থাকলেই হবে। কিন্তু বর্তমানে এসে আসলে এক্সক্লুডিং আদার্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এখন এই যে কথাটা বললাম, ফিজিক্যাল কন্ট্রোল এবং অন্যদেরকে এক্সক্লুড করার এই জিনিসটাকে আবার কেউ কেউ একটু থিওরিটিক্যালি বলেছে। তারা বলছে এটা ফিজিক্যাল এলিমেন্ট আছে, আরেকটা হচ্ছে মেন্টাল এলিমেন্ট আছে। ফিজিক্যাল এলিমেন্টকে বলা হচ্ছে কর্পাস পজেশনিস। কর্পাস পজেশনিস অর্থাৎ যে জিনিসটা আমার হাতে আছে সেটা আমার ইউজ করার মতো অবস্থায় থাকা এবং অন্যদেরকে এক্সপেকটেশন যে অন্যরা এটাতে ইন্টারফিয়ার করবেন। আর এনিমাস পসিডেন্ডি হচ্ছে ইন্টেন্ট অফ এক্সক্লুসিভ ইউজ। কেমন? অর্থাৎ ওই জিনিসটা শুধু আমারই, এই বিষয়টা জটিল করার কোনো দরকার নেই। একটা হচ্ছে কর্পাস আর একটা হচ্ছে এনিমাস। একটা হচ্ছে কর্পাস আর একটা হচ্ছে এনিমাস। ফিজিক্যাল কন্ট্রোলকে আমরা বলতে পারি কর্পাস, আর মেন্টাল এলিমেন্টকে বলতে পারি এনিমাস। বুঝছো? তোমার মানিব্যাগ হারাই গেছে, এতক্ষণ তোমার কন্ট্রোলে ছিল, এখন হারাই গেছে, তুমি দেখতেছো পরে আসো, তুমি চলে যাচ্ছ। এরকম কেউ কেউ আছে না, মানে পাগল আর কি। তাহলে কি তার পজিশনে আছে এটা ধরে নেওয়া হবে?
এখানে এনিমাস থাকতে হবে, অন্যকে এক্সক্লুড করার মতো এনিমাস থাকতে হবে। ঠিক একই কারণে কোনো একটা জিনিস কি চুরি হয়েছে নাকি চুরি হয় না এটা বোঝা যাবে। চুরি হচ্ছে কারো কনসেন্ট ছাড়া কোনো কিছু নিয়ে চলে যাওয়া। এখন তোমার বন্ধুকে তুমি কিছু রাখতে দিছো, তোমার বন্ধু যাকে তুমি রাখতে দিছো তাকে কি তুমি দিয়ে দিছো? তাকে তুমি কিছু সময়ের জন্য রাখতে দিছো। এখন সে যদি ওইটা নিয়ে চলে যায় তাহলে এটা কি চুরি হবে? হবে না, কারণ প্রথমে নেওয়াটা উইদাউট কনসেন্ট ছিল না। এক নাম্বার চুরির দুইটা এলিমেন্ট, এক হচ্ছে না জানিয়ে নেওয়া আর নিয়ে চলে যাওয়া। কয়টা এলিমেন্ট? দুইটা। এখন তো না জানিয়ে নেই, ওর ইন্টেনশন এখনো আছে ওইটা নিজের কাছে ধরে রাখা। তাইলে কার পজেশনে আছে? আগের জনেরই পজেশনে আছে। এখন তোমাদেরকে কি বলছিলাম যে ফিজিক্যাল এবং মেন্টাল এলিমেন্ট এগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বিশেষ করে ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ কোনো জিনিস প্রথমে অ্যাকোয়ার করার ক্ষেত্রে, আর কোনো জিনিস লুজ করার ক্ষেত্রে, এবং কোনো জিনিস অ্যাবান্ডন করার ক্ষেত্রে। কি বললাম? কোনো জিনিস অর্জন করার ক্ষেত্রে ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ, কোনো জিনিস লুজ করার ক্ষেত্রে ইন্টেনশনটা গুরুত্বপূর্ণ, আর কোনো জিনিস পরিত্যাগ করার ক্ষেত্রে ইন্টেনশনটা গুরুত্বপূর্ণ। ঠিক সেই কারণে কতগুলো মানুষকে ইন্টেন্ট যারা করতে পারে না তাদের পজেশনে আছে বলে কোনো জিনিস ধরে নেওয়া হয় না। যেমন বেবি, ছোট্ট শিশুর হাতে কোনো জিনিস আছে, তুমি কি তাকে বলবে যে সে পজেশনে আছে? কারণ তার তো ইন্টেন্টের এলিমেন্টটা নাই। কোনো মানুষ কমায় আছে, তুমি তাকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা নেকলেস দিছো, আরেকজন ওর গলা থেকে ওইটা নিয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? তাহলে কি ওইটার পজেশনে কখনো ছিল? কারণ সে ওইটার কনসাসনেসই নাই। তাহলে এই দুইটা এলিমেন্ট একই সাথে উপস্থিত থাকতে হবে, একটা হচ্ছে অ্যানিমাস আর একটা হচ্ছে কর্পাস। এখন প্রশ্ন হচ্ছে, এবার আসো পজেশন ইন ল। এই ফ্যাকচুয়াল এলিমেন্টটা কিন্তু ল প্রোটেক্ট করে থাকে। অর্থাৎ যখনই কারো কাছে কোনো পজেশন থাকে তখন ল সেটাকে প্রোটেক্ট করে থাকে। তাহলে ল কি আগে ডিফাইন করছে নাকি ফ্যাক্টটাকে রিকগনাইজ করছে? ফ্যাক্টটাকে রিকগনাইজ করছে, এবং সেই অবস্থায় পজেশনটাকে সে প্রোটেকশন দেয়। বুঝা গেছে? ল কি শুধু লিগ্যাল পজেশনকে প্রোটেকশন দেয় নাকি ইলিগ্যাল পজেশনকে প্রোটেকশন দেয়? বল, লিগ্যাল এবং ইলিগ্যাল। এখানে সালমানের বই একটা উদাহরণ দিছে, এ বিকে একটা জিনিস রাখতে দিছে, সেটা সি চুরি করছে, এটা ডি জমিতে সে ফেলে গেছে, ই সেটা পাইছে। এখন প্রোটেকশনটা পাবে কি? এটি রিলেশনাল। তুমি কার ব্যাপারে কথা বলছো? এটা সারা পৃথিবীর মানুষের এগেইনস্টে এই অধিকারটা প্রোটেকশন সারা এরা ছাড়া আর বাকি সবার এগেইনস্টে এই প্রোটেকশন পাবে। বুঝা গেছে? আর ডি জমিতে যে করেছিল, ডি যদি ইন্টেনশন থাকে ওই জিনিসটা রিটেইন করা, তাহলে ডি প্রোটেকশন পাবে as against only E and others not C। যদিও সে চুরি করেছে, তোমরা বলতে পারো স্যার চোরকে কেন প্রোটেকশন দেওয়া হয়েছে? ওই যে বললাম গ্রেটার এভিল, বড় ধরনের অন্য ইভিল কনসিকোয়েন্স আছে বলে। কারণ চোরকে মারতে গেলে তোমার আবার না করতে যাবে, সে আবার তোমার, তাহলে এটা না করতে দিয়ে ওকে আপাতত প্রোটেকশন দিয়ে কোর্ট ওটা ডিটারমাইন করা পর্যন্ত ওকে প্রোটেকশন দিচ্ছে। এটা গ্রেটার ভালোর জন্য, সমাজে
গ্রেটার গুডের জন্য, বুঝা গেছে? কিন্তু সির যে বি এবং এর অধিকার, ওদেরটা তো বেস্ট টাইটেল, এটাকে বলা বেস্ট টাইটেল, আর এটাকে বলা গুড টাইটেল। বেটার কোনটা? এটা বেটার দেন ই, এটা বেটার দেন ই, এটা বেটার দেন সি। এইজন্য বলা হয়, দেখো পজিশন, লেখো এই লাইনটা লেখো, এটা আমাদের সালাম স্যার একদম টিউটোরিয়ালে এই প্রশ্নটা দিয়েছিল। এটা সেলমন্ডের বইয়ে তো আছেই মনে হয়, এটা হামিদুদ্দিন খানের বইও আছে। এই লাইনটা তুলে দিয়ে বললো যে ব্যাখ্যা কর, পজিশন ইজ এ গুড টাইটেল অফ রাইট against anyone who cannot show a better মানে কি? ব্র্যাকেটে লিখে রাখো বেটার টাইটেল, ব্র্যাকেটে লিখে রাখো টাইটেল। Explain. Possession is a good title of right against anyone who cannot show a better title. বুঝা গেছে? তাহলে চোরের গুড টাইটেল আছে না, কার এগেইনস্টে? এগেইনস্ট ডি এন্ড ই, ডি এবং ইর এগেইনস্টে। এটাকে বলা হয় পসেসরি রেমেডিস। এটা কি বলা হয়? পসেসরি রেমেডিস। পসেসরি রেমেডি কি শুধু যারা গুড পজিশনে আছে তারা, নাকি সবাই? পজিশনকে প্রোটেক্ট করা এটা লিগ্যাল সিস্টেমের একটা দায়িত্ব, কারণ এখানে লিগ্যাল পলিসির ব্যাপার রয়েছে। ওভারঅল সমাজে অর্ডার তৈরি করাই তো লয়ের কাজ, নাকি? এই জন্য লকে অনেকে কনফর্মিস্ট বলে, লকে অনেকে মানে লয়ের লোকজন এমন ট্রেনিং পায় যে এটা ল করতে করতে ওদের এমন অবস্থা হয় যে তাকে দিয়ে যা কিছু করানো যায় শুধু ল এটা বলে, অর্থাৎ সে বিদ্রোহী কম হইতে পারে। অর্থাৎ সে বলছে যে সুপ্রিমস কমান্ড ইজ ল, সভরেন্স কমান্ড ইজ ল, কমান্ডই ল, উপরের যে অর্ডারটা আমাকে মানতে হবে। আর্মির লোকজন যেমন অবৈধ একটা যুদ্ধে চলে যায় না, কারণ ও চিন্তা করতে পারে না যে এটার বৈধতা এবং অবৈধতা নিয়ে সে কোনো প্রশ্ন তুলতে পারে না, সে কমান্ডটা তাকে ফলো করতেই হবে, এটাই শুধু সে জানে। এই জন্য অতীতে আসলে সোলজারদেরকে কম শিক্ষা দেওয়া হয়, কারণ তারা যাতে প্রশ্ন করতে না পারে। এখন তো অনেক বেশি সফিস্টিকেটেড ওয়ার্ড ইত্যাদি চলে আসার কারণে সোলজারদেরকে আরোগ্য রাখা যাচ্ছে না, কারণ ওরা প্রথম দিনই ফেল করবে না বলে। আদারওয়াইজ লয়াল কারা বেশি? যারা কম জানে তারা বেশি লয়াল। আমাদের উপমহাদেশ স্বাধীন কারা করেছিল? যারা ইংলিশ সিস্টেমে পড়ালেখা করেছে তারা। ওরা ওইখানে গিয়ে বলছে যে এটা তো আমাদের অধিকার, এরা তো দিচ্ছে না। গুরুমারা বিদ্যা কেমন? এই যে সবগুলো ব্যারিস্টার, মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইকবাল থেকে শুরু করে যারা আছে সব ইংলিশ এডুকেটেড, ইংলিশ সিস্টেমে ওরা লেখাপড়া করছে। একইভাবে দলিত যারা, ইন্ডিজেনাস যারা, তারা যতদিন অশিক্ষিত ছিল, এমনকি নারীরা যতদিন অশিক্ষিত ছিল তাদেরকে মানে প্রপার্টি, ওরা তো চ্যাটেল ছিল, তাই না? ওরা তো বস্তু ছিল। কি ছিল? বস্তু ছিল। স্লেভরা তো বস্তু ছিল। এই স্লেভরা বস্তু ছিল না? আসলে কি ওরা বস্তু নাকি মানুষ? এটা এই তাহলে পসেসরি রেমেডিস কাদের জন্য? সবার জন্য। পসেসরি রেমেডিস কিভাবে দেয়? প্রোটেকশনটা কিভাবে দেয়? ইন ল পজেশনকে যে প্রোটেকশন দেওয়া হয় কিভাবে দেওয়া হয়? দুইভাবে। এক, কতগুলো অধিকার সৃষ্টি করা হয়, এইগুলোকে বলা হয় প্রাইমারি রাইটস। আমার পজেশন সারা পৃথিবীর এগেইনস্টে আমার রাইট এটা, ওকে? তারপরে a sanctioning right in personam, তারপরে আমাকে একটা অধিকার দেয় যে আমি চাইলে অ্যাকশন নিতে পারবো, লিগ্যাল অ্যাকশন নিতে পারবো। এই দুই ধরনের একদিকে আমাকে অধিকার দিয়ে দিচ্ছে কিছু, ওখানে বলছে যে চোরকেও তার পজেশন রক্ষা করার একটা অধিকার
আচ্ছা, যতক্ষণ প্রমাণিত না হয় যে চাচ্ছে, তার মানে যে চাচ্ছে তার ইয়াটা বেটার, বেস্ট না হলো বেটার, এটা যদি প্রমাণ করতে না পারে, চোরেরও ওই অধিকারটা আছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি ক্লাস থেকে 10 মিনিট পরে আসবো। তাহলে পজেশনকে এভাবে প্রোটেকশন দেওয়া হয়, এটাকে বলা হয় পজেসরি রেমেডিস। কেন দেওয়া হয় কিছু কিছু বলছি, যাতে মানুষ মারপিট শুরু না করে, মব জাস্টিস না করে। এই যে ভায়োলেন্ট সেলফ হেল্প, নিজের জিনিস নিজে আইন হাতে তুলে নেওয়া যাতে না লাগে। পজেশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কোর্টে করো, কিন্তু যাতে এই জন্য পজেশনকে প্রোটেকশন দেওয়া হয়েছে। আর কি কারণ পজেশন তো অনেক আগের জিনিস, তখন ওনারশিপের বিষয়গুলো ইমপারফেক্ট ছিল। ওনারশিপের বিষয়গুলো কি ছিল? ইমপারফেক্ট ছিল। এই জন্য পৃথিবীতে প্রথমে পজেশন আসছে, পজেশনকে প্রথম প্রোটেকশন দেওয়া হয়েছে, তখন ওনারশিপের ধারণা সৃষ্টি হয়নি। সুতরাং ওই সময়ের যে প্রোটেকশন সেটা রয়ে গেছে, এটা আরেকটা কারণ। 2 নম্বর কারণ কি বললাম, পজেশনকে প্রোটেক্ট করা দরকার ছিল, কারণ প্রপ্রাইটরি রাইটের রেমেডিগুলো তখন ইমপারফেক্ট ছিল। 3 নম্বর, ওনারশিপ প্রমাণ করা কঠিন। 3 নম্বর হচ্ছে ওনারশিপ প্রমাণ করা কঠিন, পজেশন প্রমাণ করা সহজ। যার কাছে জিনিস পাওয়া যাবে সে ওটার পজেশন আছে, সিম্পল। সুতরাং আপাতত ওনারকে ওইটা ওর কাগজপত্র এই সেই উইটনেস আনুক পরে, আগে ওকে আমি ওনার ধরতে পারি। কারণ মোস্ট অফ দ্য কেস যে ওনার সেই পজেসর, অকেশনালি ওনার পজেশনে থাকে না। সেজন্য যখন পজেশনে আমি দেখছি, সাথে সাথে প্রথমে ধরে নিতে হবে সে ওনার। এটা সেফার প্রিজাম্পশন হিসেবে এটা সেফার। আরেকজন বলছে যে এটা আমার, ওরটা আমি প্রাইমা ফেসি ধরতে পারি না, কারণ ওর হাতে জিনিসটা নাই। এখন তোমাদেরকে বুঝতে হবে যে সাধারণত পজেশন একজনের কাছে থাকে, কয়জনের কাছে থাকে? একজনের কাছে থাকে, কিন্তু কোনো সময় ডুপ্লিকেট পজেশন থাকতে পারে। যেমন ও যে ওর বন্ধুকে একটা জিনিস ধার দিয়েছে, ওর বন্ধু এটার ইমিডিয়েট পজেশনে আছে। কি পজেশন আছে? ইমিডিয়েট পজেশন আছে, কিন্তু ও মেডিয়েট পজেশন আছে। ও পজেশনে আছে, একজন ইমিডিয়েট পজিশনে আছে, একজন মিডিয়েট পজিশন আছে। বুঝা গেছে? যেমন আমার সার্ভেন্ট অথবা আমার এজেন্ট আমার ব্যবসা করছে, ওর কাছে আমার কোনো একটা পণ্য আছে, ইমিডিয়েট পজিশনে কার আছে? তার। কিন্তু আমিও পজিশনে আছি, ল আমাকেও পজিশনে আছি বলে ধরে নিচ্ছে। ওইটা হচ্ছে মিডিয়েট পজিশন। আর এজেন্টের যেটা আছে সেটা হচ্ছে ইমিডিয়েট পজেশন। ল্যান্ডলর্ড এবং টেনেন্ট পজেশনে আছে, ইমিডিয়েট পজেশন, কিন্তু ল্যান্ডলর্ড মিডিয়েট পজেশনে আছে। বুঝা গেছে? এখন আরেকটা বলি, কনকারেন্ট পজেশন। যখন দুজন একসাথে পজিশনে থাকতে পারে সেটাকে কনকারেন্ট পজিশন বলে। যেমন মিডিয়েট এবং ইমিডিয়েট, এটা এক ধরনের কনকারেন্ট পজিশন। ওকে, এবার আসো পজিশন কিভাবে অ্যাকোয়ার করতে পারে। পজিশন কিভাবে অ্যাকোয়ার করতে পারে? অ্যাকুইজিশন অফ পজিশন, অ্যাকোয়ার থেকে অ্যাকুইজিশন। কেমন কিভাবে করতে পারে? নাম্বার 1 টেকিং। পজিশন নেওয়ার একটা পদ্ধতি হচ্ছে টেকিং। 2 নাম্বার হচ্ছে ডেলিভারি। টেকিং কি? নিয়ে নেওয়া। এখন নিয়ে নেওয়াটা বৈধ হইতে পারে, অবৈধ হইতে পারে। যেমন একটা জিনিস আছে জুস 30 ইউজার, প্রপার্টি অফ নুবডি, এটাকে বলা হয় প্রপার্টি অফ নুবডি। যখন কোনো জিনিস এমন অবস্থায় থাকে যেটা কারো প্রপার্টি না, সেটা তুমি টেকিং এর মাধ্যমে কি করতে পারবা?
আবার তুমি চিন্তাই করতে পারো। চিন্তাই এটাও একটা পজিশন নেওয়ার পদ্ধতি। বৈধ নাকি অবৈধ সেটা পরের কথা। এই বুঝা গেছে? টেকিং বুঝছো? টেকিং লিগ্যাল হতে পারে, ইলিগ্যাল হতে পারে। এবার আসো ডেলিভারি। ডেলিভারি বুঝো না? ডেলিভারি হচ্ছে যে তুমি নিয়ে ফেলছো এটা, আবার আরেকজন তোমাকে দিচ্ছে, সেটাও। এখন সমস্যা হয়ে যায় কতগুলো জিনিসকে। কনস্ট্রাকটিভ ডেলিভারি আছে। কি ডেলিভারি? কনস্ট্রাকটিভ ডেলিভারি। তুমি যদি স্যালমনের বই পড়ো, একটু তুমি বই পেয়ে যাবা। ডেলিভারি তো নরমাল ডেলিভারি বুঝা যায় যে আমি একটা জিনিস বিক্রি করছি, আমি ডেলিভারি করলাম। আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি। কি ডেলিভারি? কনস্ট্রাকটিভ ডেলিভারি। এটা আমরা সহজেই বোঝাতে পারি। ও ওর বন্ধুকে একটা জিনিস ধার দিয়েছে। কি দিয়েছে? ধার দিয়েছে। পরে বললো এটা তুই রেখে দে। ঠিক আছে? তাহলে ওকে কি নতুন করে আবার ও আমাকে দে, আমি তোকে দিলাম দরকার আছে? নাকি কনস্ট্রাকটিভ ডেলিভারি হয়ে গেছে? ওই যে আগে দিছিলাম তখনই, কারণ ওইটা ওর কাছে আছে অলরেডি। বুঝা গেছে? তাহলে ইমিডিয়েট পজিশন ছিল আগে, এখন সবকিছু। তাইলে এটাকে বলা হয় ট্রেডিশিও ব্রেভি মেইন। 2 নাম্বার কনস্টিটিউশন পসেসোরিয়াম। এইটাতে মেডিয়েট পজিশনটা ট্রান্সফার করা হয়। এটাতে মেডিয়েট পজিশনটা ট্রান্সফার করা হয়। কি পজিশন ট্রান্সফার করা হয়? মেডিয়েট পজিশনটা ট্রান্সফার করা হয়। এই শোনো শোনো, ও গরু বিক্রি করছে। কি বিক্রি করছে? গরু। 2 লাখ টাকার একটা গরু। এই কয় লাখ টাকার একটা গরু? 2 লাখ টাকার একটা গরু। শোনো শোনো, এই তুমি কিনে ফেলছো, কিন্তু গরু ওর কাছেই আছে। তুমি 5 দিন পরে এসে বলছো যে আমি নিই নাই। ও বলছে যে এটা তো ডেলিভারি হয়ে গেছে। বলছো কই ডেলিভারি হয়েছে? আপনার কাছেই তো গরু আছে। আইন বলবে নো, এটা কনস্ট্রাকটিভ ডেলিভারি হয়ে গেছে। কারণ মিডিয়েট পজিশনটা যেদিন টাকা হস্তান্তর করা হয়েছে, তুমি সেদিন বলছিলে যে তোমার কাছে থাকুক, আমি আমার রাখার জায়গা নেই, কোরবানির দিন যাব, কোরবানির দিন নিয়ে যাব। এর মধ্যে তুমি আবার অন্য কিছু করতে। কনস্ট্রাকটিভ ডেলিভারি কিন্তু আইনের একটা এমন একটা এটা থেকে কিন্তু অনেক আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে। এবং তুমি রেমেডি পাচ্ছ কিনা, এটা তুমি আইনটা বুঝছো কিনা সেটার উপর নির্ভর করে। তাহলে কনস্ট্রাকটিভ ডেলিভারি, এই শোনো, হাজব্যান্ড ওয়াইফকে কোনো একটা জমি দান করছে। তোমরা জানো যে দান কমপ্লিট হয় ডেলিভারি অফ পজেশনের মাধ্যমে। এখন কয়েকদিন পরে তার মন উল্টে গেছে, সে বলছে যে আরেকজনকে বিক্রি করে দিস। তখন ওয়াইফ বলছে যে না, এটা তো তুমি আমাকে দান করছিলা। দান করছে কিন্তু ডেলিভারি অফ পজেশন তো হয় নাই, হয়ে গেছে কনস্ট্রাকটিভ ডেলিভারি অফ পজেশন হয়ে গেছে। 3 নাম্বার হচ্ছে অ্যাটর্নমেন্ট। এটা হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তি থেকে তৃতীয় ব্যক্তিকে মেডিয়েট পজিশনটা ট্রান্সফার করা।
দ্বিতীয় ব্যক্তি থেকে তৃতীয় ব্যক্তির কাছে মেডিয়েট পজিশনটা ট্রান্সফার করা। তুমি কাউকে একটা জিনিস বন্ধক দিছো, তুমি কাউকে একটা জিনিস বন্ধক দিছো, জিনিসটা তোমার, জিনিসটা তোমার, এর মধ্যে তুমি এটা আরেকজনকে বিক্রি করে দিছো। বলছো যে তুমিও তো চাষ করবে না, জিনিস জমি ওর কাছেই থাকবে, তাহলে ওইটা আর ওর কাছ থেকে নিয়ে ওকে দেওয়া, আবার ওইটা ওকে আবার বন্ধক দেওয়া, এটার প্রয়োজন নাই। এটা অ্যাটর্নমেন্ট, এটা মেডিয়েট পজেশনটা থার্ড পার্টির কাছে চলে গেছে। ইমিডিয়েট পজেশন একজনের হাতে থাকলেও ডেলিভারি হয়ে গেছে। অর্থাৎ এটা তোমরা একটু যদি পড়ো হয়তো টার্মটা কোনটার সাথে কোনটা বুঝতে পারবে না, এই জন্য একটু পরীক্ষার আগে একটু ইয়ে করে পড়বা। আদারওয়াইজ তোমরা আজকে বুঝে গেছো যে কনস্ট্রাকটিভ ডেলিভারি ইট মেক্স সেন্স, তাই না? যৌক্তিক না? তুমি কারো কাছ থেকে 500 টাকা পাও, সে তোমার থেকে 1000 টাকা পায়, তুমি কি এরকম করো যে তুমি আগে 500 টাকা নাও, 1000 টাকা নাও, তারপর তুমি আমাকে 500 টাকা, এটা হয় না, মাইনাস করে 500 টাকা দিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার। কনস্ট্রাকটিভ ডেলিভারির ব্যাপারটা এরকম। ওকে, থ্যাংক ইউ।